পড়লো করে গেল, লালবাজারের ভেতরে শুট ছিল। তো সবাই চলে গেল, যেতে যেতে তখন বেজে গেল তোমার 2টো। আমি 2টোর সময় বাড়ি গেলাম, তখন 3:05 টাচে বাড়ি গেলাম। গিয়ে ওই 15 মিনিট জামা টামা চেঞ্জ করলাম, রুটিটা খেলাম, খেয়ে আবার ওখান থেকে রওনা দিয়ে লালবাজারের ভেতরে শুট ছিল। তো সবাই চলে গেল, যেতে যেতে তখন বেজে গেল তোমার 2টো। আমি 2টোর সময় বাড়ি গেলাম, তখন 3:05 টাচে বাড়ি গেলাম। গিয়ে ওই 15 মিনিট জামা টামা চেঞ্জ করলাম, রুটিটা খেলাম, খেয়ে আবার ওখান থেকে রওনা দিয়ে লালবাজারে ঢুকলাম ওই 4:10-15। তখন লালবাজারের ভেতরে আমার গাড়িগুলো যখন ঢুকে গেছে, পুরানো গাড়িগুলো, ওই সেই এই হচ্ছে আমার কম সময়ের মধ্যে যাওয়া। বাকি সময় 2 ঘন্টা 1 ঘন্টা তো আছে, 3 ঘন্টা 4 ঘন্টা দেখা যায়। এরকম সময় গাড়ি আমাকে বাড়িতে দিয়ে ওখানে থেকে যেত, আবার আমি 2-3 ঘন্টা বাদে আবার গাড়িতে এসে আবার করে চলে আসতাম। এখন আমি যাই না, যেহেতু আমার এই থাকার জায়গাটা আছে, সেহেতু আমি এখানে এসে আমি 2টোর সময় এরকম করে যে রান্না করলাম, একটু ভাত আর এই করলাম, 3টের সময় খেলাম, খেয়ে 1 ঘন্টা শুনলাম, তারপরে বেরোলাম। এরকম। তো এইরকম জায়গায় বাসস্থান নির্বাচন কেন? মানে এটা কি টালিগঞ্জ এলাকা বা টালিগঞ্জ এলাকা না, সাউথের দিকে শুটিংটা বেশি হয় বলে? সেটা কোনো কথা নেই। কথাটা হচ্ছে যে একটা তোমাকে কলকাতার মধ্যে একটা বাসস্থান রাখা দরকার, যেটা একসময় শানু ব্যানার্জি আমাকে ঘরে থাকতে বলে, এখনো বলে থেকে যাবো এখানে বৌদি গেলে বলে। তার কারণ আমি রাত্রিবেলা 2টোর সময় যাবো, ওই বয়স্ক লোকগুলোকে বিরক্ত করবো, এটা আমার খারাপ লাগে। তো এখানে আছে কি আমি আসবো, আমার মতো থাকবো, খাবো, আবার আমার মতো বেরিয়ে যাবো। তো অত রাতে খাওয়ার ব্যবস্থা কি করেন? ওই প্যাকিং করে নিয়ে আসেন? না না, আমি বাইরের খাবার খুব কম খাই, কারণ এই এত অত্যাচারটা কম হয় না। সেই অত্যাচারে আমাদের কি হয় না, খাবারের জায়গাটা খুব নর্মাল জায়গা রাখতে হয়। তাতে আমি খুব ভালোবাসি যে আমি ফ্রিজে একটু মাছ আছে, মাছটা বের করে মাছের ঝোল ভাত। অত রাতে রান্না করে এনার্জি পান? অত আমার কোনো চাপ নেই, আমি রান্না করি, রান্না করে খাই, খেয়ে বেরিয়ে গেলাম। খুব একাকি দিন। রান্না তো শুধু রান্নাও না, সে তো এতগুলো বাসন হবে। সে কি আছে, আছে ধুয়ে দেবো, মানে বেশি আছে। তো সেই করতেই তো রাত খাবার হয়ে এটা আছে, এটা আছে। আর খুব কম সময় হলো, মানে কম দিন, অনেক সময় রুটি কিনে নিয়েছি। সেটা হচ্ছে যাদবপুরের একটা জায়গা থেকে, ওই রাস্তার ধারে ফুটে ওরা রাত্রি 3টে পর্যন্ত রান্না করে। ওখানে আমার রুটি আর প্লেন ডাল পাওয়া যায় একটা, আমার এই দুটোই রিকোয়ারমেন্ট, ডাল আর রুটি কিনে নিয়েছি, এটা আমার খাবার। তো এটা নিয়ে আমার কোনো চাপ নেই, আমি এটা নিয়ে কাজটা সঠিকভাবে করতে চাই। স্ত্রীকে তো নয় বোঝাতে পারলেন, কিন্তু মা কি বোঝে ছেলে এত অত্যাচার করছে শরীরের উপর? সেখানে তো একটা মা তো মাই হয়, সেটা নিয়ে একটা দাবি আছে। মা তো মাই হয়, এই জন্য মা তো বাবা মা সবাই এখনকার দিনে সবাই যেমন একটু আলাদা ভাবে, আমার মা আর বাবা এখনো পর্যন্ত ওই জায়গাটাকে মানে প্রচুর বিশ্বাস করে যে কোনোদিন খারাপ কাজটা করতে পারে না, তার ফলে করতে পারি না। বিষয়টা হচ্ছে এইটা যে আমি কোনোদিন করতে পারবো না, তার কারণ হচ্ছে আমার বাবা মা বিশ্বাস করে যে ও কোনোদিন করতে পারে না। মানে স্বাধীনতা দিয়েছি মানে ও স্বেচ্ছাচার করবে না, দুটোর মধ্যে করবে না, এই বিশ্বাস আছে। আর এই বিশ্বাস রাখতে গিয়ে চিরকাল আমরা ওইভাবে উশৃঙ্খল হতে পারি, হতে পারবো না এই কারণে। তো যাই হোক, সেটা নিয়ে চলছে এভাবেই আমাদের কাজ। আর আমাদের ছবি করতে গিয়ে ছবির ভেতরের গল্প তো শেষ নেই। ছবির ভেতরে একটা সত্যি ঘটনা আপনাকে আমি বলি। তুলসী চক্রবর্তীর মতো আর্টিস্ট যখন বয়স হয়েছিল তখন ট্রিটমেন্ট করানোর মতো মিনিমাম ক্ষমতাটুকু ছিল না, আর সেই সময় অন্য আর্টিস্টরা খুব একটা সাহায্য করতে কেউ এগিয়ে যায়নি। ঠিক আছে, মৃণাল সেনের মতো পরিচালক একসময় খেতে পেতেন না,
অনুপ কুমার আর তার স্ত্রী অনেক হেল্প করেছিলেন, এটা আমি জানি নীলাসেনা নিজে অফ ক্যামেরায় বলেছেন। তখন ওরা একটা কাগজে বেরোতো প্রতি মাসে একজনকে পরিচালকের ইন্টারভিউ। তো উনি বলেছিলেন তুমি কাগজে আবার লিখে দিও না, অনেক পার্সোনাল ব্যাপার বলে ফেললাম। তো এখন সেটা নিয়ে আপনি কি বলতে চাইছেন? সেটা নিয়ে আমি বলতে চাইছি এই যে এই ধরনের কোনো পরিকল্পনা নেই যে এই ধরনের আর্টিস্ট বা এই ধরনের মানুষগুলো, ধরুন আপনাদের এই যে লাইফটা শরীরের উপর এত যে অত্যাচার করছেন, বাংলা একটা প্রবাদ আছে শরীরের নাম মহাশয় যা হবে তাই, কিন্তু সম্পূর্ণ ভুল কথা। আপনি শরীরের উপর অত্যাচার করলে এখন আপনি যেটা পাচ্ছেন, আজ 10 থেকে 20 বছর পরে বয়সটা যখন বাড়বে সে কিন্তু শোধ নেবে যে অত্যাচারগুলো করেছেন। তো সেই সময় যে আপনি এত এফিসিয়েন্ট, এই লোকগুলো কিন্তু এত পরিচিত, কিন্তু তখন কিন্তু খুব কম লোকই আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। তো সেই দিনটার জন্য আপনাদের কি রিকোয়ারমেন্ট আছে? মানে যেটা হচ্ছে যে এখন মানে মানুষের তো একটা ভবিষ্যৎ, পুরানো দিন আর এখনকার দিনের মধ্যে একটু চেঞ্জ আছে। যেমন আমি তো মনে করি, আমি দেখিও যে প্রথমত যে গিল্ড বা ইউনিয়ন আছে, এখনো আমাদের ম্যানেজার ইউনিয়নের যারা বর্তমান যারা আছে এরা খুব অ্যাক্টিভ। এরা সবচেয়ে বেশি এই গিল্ডটাকে সাহায্য সহযোগিতা, যারা মারা গেল তাদের কিছু দেখা, এটুকু দেখে। এর আগে হয়তো এত দেখতো না, কিন্তু এরাই একমাত্র এখনো পর্যন্ত দেখে চলেছে স্টিল না। কিন্তু আপনাদের হেলথ ইন্স্যুরেন্স বা এই জাতীয় এটা আছে, আমাদের গভর্নমেন্ট থেকে একটা অলরেডি হেলথ ইন্স্যুরেন্স আছে, 5 লাখ টাকার মতো একটা ইন্স্যুরেন্স আছে, 1+5, মানে বাবা মা 2 বাচ্চা 6 জন। এই ইন্স্যুরেন্সটা গত মানে 7-8 বছর ধরে মানে চালু হয়েছে, 7-8 বছর 10 বছর ধরে চালু। তো এইটা আছে, এই ইন্স্যুরেন্সটা একটা মানুষের তো উপকার দেয়। তবে আমি এখন দেখেছি আগেকার মতো, আমি অনেক দেখেছি, ধরো বড় বড় অভিনেতা যারা তারা যে সময় যে পয়সা, কম পয়সা পেত, কিন্তু যে পয়সাটা পেত সেটাই তাদের লাইফস্টাইলের জন্য নষ্ট করত। কিন্তু এখন যদি আপনি দেখেন, আপনি একটা সিরিয়ালের একটা আর্টিস্টকে যদি দেখেন, সে কিন্তু পরের দিন দেখবেন একটা গাড়ি নিয়ে আসছে, সে তার জন্য সে নিজের একটা জায়গা জমানোর চেষ্টা করে। এইটা কিন্তু এখন একটা টেকনিশিয়ানদের মধ্যে প্রবণতা আছে, আগের মতো পুরোটা নেই। একদিকে হেলথ ইন্স্যুরেন্স আছে, তাদের সহযোগিতা নিশ্চয়ই করছে, খুব ভালো কাজ করছে, তেমনি তারাও কিন্তু অনেকটা সচেতন। আমি আগেও দেখেছি যে যাই প্যাক আপ কানে শুনলো, তারপরে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মালপত্র গুছিয়ে তারপরে দেখা গেল সবাই যে যার ঘরে বসে গেছে। সেই ঘটনাটা আছে, কম আছে। তারাও কিন্তু অনেকে তাদের সন্তান সন্ততিদের ভালোভাবে মানুষ করেছে, অনেক ভালো জায়গায় গেছে, তারা করছে, তারা নিজেরাই সবটা নষ্ট করে তারা রাখছে। এই প্রবণতাটা কিন্তু আছে, আগের থেকে এখন এসছে। এখন আপনি ম্যাক্সিমাম আর্টিস্ট, ম্যাক্সিমাম এদের কথা বলুন, হয় এটা হয় যে যাদের কাজকর্ম কমে গেছে, তাদের কাছে অভাবটা রয়ে গেছে, সেটা একটা জায়গা আছে। কিন্তু যাদের কাজটা আছে তারা কিন্তু রাখার চেষ্টা করছে, যাতে আমি অন্তত আমার লাইফটা চালাতে পারি, এটা করছে তারা। এটা আমার এই বিশ্বাস যে আগেকার মতো নেই, তারা এই আপগ্রেডেশনটা নিয়েছে এবং হচ্ছে। আর একটা কথা বলি, শুধু তো অসুখ করলেই ট্রিটমেন্ট করালেই হবে না। আপনার পছন্দের যে খাবারটা বললেন, ডাল রুটি বা মাছ ভাত, সেটার জন্য তো মিনিমাম একটা টাকা লাগবে। আপনার বাবা 1160 টাকা হলেও একটা পেনশন পেতেন। আপনাদের ক্ষেত্রে কি ব্যবস্থা করছে সরকার বা বেসরকারি? এখনো পর্যন্ত সরকার বা কেউ কোনো ব্যবস্থা করেনি। এখন যেটা আছে, তোমাকে তোমার ব্যবস্থাটা তোমাকেই করতে হবে, সবসময় তো নির্ভর করলে হবে না। অ্যাকচুয়ালি এটা অসংগঠিত একটা ক্ষেত্র, সেখানে আগে যেভাবে ছিল এখন তো সেভাবে কিছু নেই। মাঝখানে যেমন বাবা 1170 তো পাওয়ার কথা না, সে পেনশনটা ওই সময় কেউ চালু করেছে, কিন্তু আমাদের ক্ষেত্রে সেই পেনশন বা সেসব কিছু নেই, আমাদের হেলথ ইন্স্যুরেন্স টুকুই আছে।
আর নিজেরটা নিজেকেই করতে হবে, নিজেকেই বসতে হবে, নিজেকে খেয়ে রাখতে হবে। না এরকম কিছু নেই যে আপনি একটা সংগঠন কোনো পরিকল্পনা নেই করলেন বা ভবিষ্যতে যদি সেরকম একটা পোস্টে বসেন এরকম কোনো ব্যবস্থা করবেন? যেহেতু তুলসী চক্রবর্তী একসময় আপনার পছন্দের আর্টিস্ট ছিল, সে এইভাবে শেষ দিনগুলো কাটিয়েছে, তো তার কথা স্মরণ করেই আপনার একটা আর্টিস্টদের জন্য বা যারা টেকনিশিয়ান রয়েছে আপনাদের মতো তাদের জন্য। না আপনি বলেছেন এটা ভালো একটা পরিকল্পনা, আপনি যেটা বললেন সেটা যে একদম আসে না, কিন্তু এর জন্য একটা বড় ক্ষেত্র দরকার, যে ক্ষেত্রটা সবসময় হয়তো জায়গাটা না, কারণ ক্ষেত্রটা তো অনেক বড়, এতগুলো লোককে একসঙ্গে টানা একটা গভর্নমেন্ট বা কেউ একমাত্র পারে যে এই কাজগুলো করতে। আপনি আমি প্রচেষ্টা থাকতে পারে, কিন্তু সেই প্রচেষ্টা সীমিত জায়গায়, যেমন আমাদের এখন ম্যানেজার অ্যাসোসিয়েশন যেটুকু করছে সেটুকু একটা সীমিত জায়গা, কিন্তু এইগুলো একমাত্র গভর্নমেন্ট যদি চায় যে এই শিল্পের সঙ্গে এত লোক জড়িত, সেই জায়গাটা যদি গভর্নমেন্ট চায় তাহলে এটা অনায়াসে হতে পারে, না হলে এটা ওই ব্যক্তিগত পর্যায়েই রয়ে যাবে, সমষ্টিগত জায়গায় পৌঁছাবে না আমার মত। এই যুক্তিটা ভালো, সেটা একমাত্র গভর্নমেন্ট যদি সদিচ্ছা দেখায় তাহলে এটা হতে পারে, হলে নিশ্চয়ই সকলের ভালো, ওই জায়গা দেখতে হবে না। এখন মানুষ তার বুঝেই যেটুকু আপগ্রেডেশন নিয়েছে, গভর্নমেন্ট বা কেউ এখন সেই জায়গায় পলিসিতে কিছু করে না। তো আপনাদের যৌথভাবে আবেদনও করতে পারেন বা চেষ্টা চালিয়ে যেতে পারেন, বা আপনি যেটা বলেছিলেন আপনি লোকপ্রিয়, যেখানেই যান মোটামুটি মানুষের ভালোবাসাটা পান, সেই জায়গায় একটা সংগঠিত করে এটা আমার পাওয়া, মানে এটা আমার কোনো কারিশমা নয়, আমি পাই এরকম একটা জায়গা যে মানুষ বিশ্বাস করে, ভরসা করে এবং এ করে, এইটা একটা জায়গা, এটা কেন জানি না কিন্তু পাই না, সেইটা তো আছে। আপনি যেটা বলেছেন সেটাও একটা ভালো প্রচেষ্টা, কিন্তু বললাম ওই গভর্নমেন্ট যে মানুষগুলো তাদের শখকে পেশা করে নেশা করে সারা জীবন করলো, সে বয়সকালে তার নাতি একটা লাল ছোট্ট ফুটবল চাইলে তার খুব দিতে ইচ্ছে করছে, কিন্তু তার হাতে একটাও পয়সা নেই, সেই জায়গাটা কতটা প্যাথেটিক, তাই না দাদু হিসেবে? এটা এক সময় তো টেকনিশিয়ানদের খুব খারাপ অবস্থা ছিল, যেটা বলছেন আমরা তো তুলসী চক্রবর্তীকে দেখেছি, খুবই বেদনাদায়ক, অত বড় একটা অভিনেতা, মানে এক সময় আমি যেমন আপনাকে বললাম আমি ছবি দেখি, ছবি দেখতে গিয়ে মনে হলো যে এই ছবিটা এই হচ্ছে হিরো, আমার হিরো উত্তম কুমার বলে কেউ নেই, এই ছবিটায় অমুকটাই হিরো, আরে কি করলো নিপতি, একটা সিনে একটা ওই হাত ভাঁজ করে দিয়ে গেল, সত্যি তাই। এরকম এরকম যত ছোট খাটো যা আছে এরাই একটা জায়গা, তো সেরকম ভাবে টেকনিশিয়ানদের একটা বড় অংশ, আপনি যেটা বলছেন তারাও খুব খারাপ জায়গায় গেছে, খুব খারাপ জায়গায়, পুরানো দিনের টেকনিশিয়ান অনেকে এত ছিল মাস মাইনে শুধু টেকনিশিয়ান না, আপনাকে একটা সত্যি ঘটনা বলি, সমস্ত ক্ষেত্রে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পেনশন ছিল না সে সময়, তিনি রিটায়ার করেছেন, তো তিনি একটা দামি সিগার খেতেন, চুরুট, বার্মা চুরুট, তিনি যতদিন পদে ছিলেন তার সম্মানের অন্ত নেই, টাকা পয়সার অভাব নেই, রিটায়ার করার পর পেনশন নেই, ছেলে উচ্চ পদে প্রতিষ্ঠিত, কিন্তু যখন ছেলেকে বলেছে আমার ওই সিগারটা আনাবি, ছেলে তাকে ছেলের বইয়ের প্ররোচনায় এমনও দিন দেখা গেছে যে বলেছে যে বাবা তুমি তো নর্মাল সিগারেট বা বিড়ি খেতে পারো, অত দামি সিগার খাওয়ার কি দরকার। সেটা বিভিন্ন পেশার ক্ষেত্রে পেনশন না থাকলে যে মানুষকে কি ফেস করতে হয়, মানে তখনই টাকার মহিমা বোঝা যায়। যেমন গোপাল ভাঁড়কে রাজা কৃষ্ণচন্দ্র একদিন জিজ্ঞেস করেছেন, গোপাল টাকা জিনিসটা আসলে কি? বলো মহারাজ টাকা সবটাই গোল। বলো কিরকম? বলো টাকা থাকলেও গোল, না থাকলেও গোল, টাকা দেখতেও গোল, কারণ সেই সময় টাকা মানে সোনার টাকা মোহর, সেটা দেখতে গোল। যেমন এখন কয়েন ফিরে আসছে, 10 টাকা 2 টাকার কয়েন, 1 টাকা 2 টাকা তো আছে, 5 টাকা আছে, সেই রকম টাকা সবটাই গোল, থাকলেও গোল, না থাকলেও গোল। আপনি দেখুন, তো যাই হোক, সেটা আগামী দিন যদি হয় খুব ভালো হয়, সেটা প্রচেষ্টা যদি শুরু হয়, হ্যাঁ, তো তাহলে একটা জায়গায় পৌঁছাতে পারবে। এমপি যারা ফিল্ম দুনিয়া থেকে গেছে, তারা তো ফিল্মের থেকে গেছে, সবাই তো টেকনিশিয়ান বা এদের কথা ভাবে না, ভাবেও নেই, তো এরা হয়তো ভাববে না, এখনো পর্যন্ত ভাবেনি।
না তাদেরকে বলুন আর্টিস্টদের জন্যই আপনারা কিছু করুন, তারপর আমরা টেকনিশিয়ান রেখে দেবো যে আর্টিস্টদের জন্য আগে মনে হয় একটা আর্টিস্টদের জন্য ওই শিল্পী সংসদ নাকি একটা আর্টিস্ট ফোরাম একটা আছে, আর্টিস্ট ফোরাম না, আর্টিস্ট ফোরাম তো আছেই, শিল্পী সংসদ টাইপে মনে হচ্ছে। এই আর্টিস্টদের জন্য এইগুলো আছে, ইন্স্যুরেন্সটা আছে, ইন্স্যুরেন্সটা আছে, কিন্তু বাকি কিছু নেই। সেটা দেখা যাক, যদি আপনি বললেন যেটা খুবই ভালো, যদি কিছু করা যায়, গভর্নমেন্টকে যদি প্রভাবিত করা যায় তাহলেই হবে। আর গভর্নমেন্ট প্রভাবিত এরাই করতে পারে যারা এমপি বা তাদের মাথার মধ্যে যদি কিছু ভাবে গিল্ডগত বা কোনো ভাবে ঢোকানো যায়, তাহলে আগামী দিন একটা উদ্যোগ নিলে সেটা ছোট থেকে বড় হবে, তাই না? একটা চারা গাছ উঠলে একদিন সেটা বৃক্ষে পরিণত হয়, সেই উদ্যোগটা আপনি মানে যেহেতু আপনি বললেন যেখানেই আপনি যান সেটাই, কিন্তু জনপ্রিয়তা পান, তো আমি ধরে নিলাম এক্ষেত্রেও আপনার উদ্যোগটা সফল হবে, অনেকেই এগিয়ে আসবে। আমরা পারি আমাদের যেগুলো অ্যানুয়াল মিটিং গুলো হয় সেগুলোতে তুলতে, প্রস্তাব উত্থাপন করতে, সেই প্রস্তাবগুলো যদি গৃহীত হয় তাহলে হয়তো কোনো একটা জায়গায় দিক হতে পারে, যে শুরু হতে পারে। সেই শুরুটা যদি ঢেউয়ের মতো তরঙ্গের মতো গভর্নমেন্টের কাছে পৌঁছাতে পারে তাহলে হয়তো কিছু হবে। নাহলে আসল কথা এই সময় গভর্নমেন্ট যারা আছে তারা কেউই এইসব দায়িত্বগুলো ঝেড়ে ফেলার চেষ্টা করছে, গভর্নমেন্টের দায়বদ্ধতাগুলো কেউ নিতে চাইছে না। সেটা যদি করা যায় খুবই ভালো বুঝতে পারবে। আর একটা কথা, মানে পরবর্তীকালে আপনি ভালোভাবে কাজ করুন, আশা করি আমাদের একটা ফোনেই আপনি সময় দিয়েছেন, আরো বড় হন, আরো উন্নতি হোক, আরো ভালো কাজ করুন। পরবর্তীকালে আমার সময় চাইলে বড় দাদা হিসেবে নিশ্চয়ই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। নিশ্চয়ই। আপনার কাজের প্রতি শুভেচ্ছা রইল। দর্শকদের আমরা একটা আনকমন এই প্রোডাকশন ম্যানেজারের কি কিছুটা আমরা তুলে ধরতে পেরেছি।